তো আজকে আমরা যে টপিকটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে প্রিজমের মধ্যে দিয়ে রশ্মি গতিপথ। ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে প্রিজমের মধ্যে রশ্মি গতিপথটা কেমন হবে, অর্থাৎ চ্যুতিকোণটা যদি ন্যূনতম হয় সেক্ষেত্রে প্রিজমের মধ্যে যে রশ্মিটা আছে সেই রশ্মিটার গতিপথটা কেমন হবে সেই জিনিসটা সম্বন্ধে আমরা আলোচনা করব। তো আমরা ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আমরা কি জানি যে আপাতন কোণ আর নির্গমন কোণ কি হতে হবে, সমান হতে হবে। ন্যূনতম চ্যুতি যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপাতন কোণ আর তোমার হচ্ছে কি নির্গমন কোণ সমান হতে হবে। তো একটা আমি প্রিজম নিয়েছি, এ বি সি একটা প্রিজম নিয়েছি। এ হচ্ছে প্রতিসারক কোণ। একটা আলোক রশ্মি কি হয়েছে, আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে প্রিজমের কিউ বিন্দুতে আপতন হয়েছে। পি কিউ রশ্মি আপতিত রশ্মি, তার মধ্যে দিয়ে পি কিউ থেকে আপতিত হওয়ার পর কিউ থেকে আর পর্যন্ত একটা রশ্মি চলে গেছে, যেটা হচ্ছে গিয়ে প্রতিসরিত রশ্মি। প্রিজমের মধ্যে দিয়ে যে রশ্মিটা চলে গেছে, তারপর প্রিজম থেকে কি হয়েছে, আর এস পথে রশ্মিটা আবার বায়ু মাধ্যমে ফিরে এসেছে। ঠিক আছে, তো এখন প্রিজমে যদি আমি প্রতিসরাঙ্ক মিউ ধরে নিই, প্রিজমের প্রতিসরাঙ্ক আমি যদি মিউ ধরে নিই, তাহলে আমি কি মিউ সমান কি লিখতে পারি, আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। তো এখানে কি হচ্ছে, পিকিউ রশ্মিটা এসেছিল, আসার পর প্রতিসরিত হয়ে প্রিজমের মধ্যে দিয়ে কিউ আর পথে চলে গেছে, আর বিন্দুতে প্রিজম থেকে আবার কি হয়েছে, আর এস পথে বায়ু মাধ্যমে ফিরে চলে গেছে। তো এখানে প্রিজমের প্রতিসরাঙ্ক আমি ধরে নিচ্ছি হচ্ছে মিউ, তাহলে মিউ সমান কি লিখবো, আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন, আপাতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন। ঠিক আছে, মিউ সমান আপাতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন লিখবো, অর্থাৎ বায়ুর সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক। বায়ুর সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক কি লিখবো আমরা, আপাতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। ঠিক আছে, এরপর আর একটা লিখেছি পার্ট, যে সাইন আই টু বাই সাইন আর টু। এটা আমি কিভাবে পেলাম, এখানে একটু দেখি। দেখো এখানে আমি কি করছি, প্রথমে কি করলাম, বায়ু সাপেক্ষে প্রিজমে নির্ণয় করলাম। এখন প্রিজম সাপেক্ষে যদি বায়ুর প্রতিসরাঙ্ক নির্ণয় করি, প্রিজম সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক আমি যদি নির্ণয় করি, তাহলে কি হবে, আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণে সাইন অনুপাত করব। প্রিজম সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক পি মিউ এ সমান কি, আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন অনুপাত। আপাতন কোণ হচ্ছে সাইন আর টু, প্রতিসরণ কোণ হচ্ছে সাইন আই টু। তাহলে এটা পি মিউ এ, এটাকে আমি কি লিখবো, মিউ এ বাই মিউ পি লিখবো। মিউ এ বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক আর প্রিজমের প্রতিসরাঙ্ক, সাইন আর টু বাই সাইন আই টু। বায়ুর প্রতিসরাঙ্ক কত, আমরা 1 ধরবো, 1 বাই মিউ ধরে নিয়েছি, 1 ধরে নিয়েছি, আর মিউ পি, অর্থাৎ প্রিজমের প্রতিসরাঙ্ক কত আমরা ধরলাম, মিউ ধরলাম, তাহলে এটা মিউ হয়ে গেল, মিউ পির জায়গায় মিউ লিখে দিলাম। তাহলে সাইন আর টু বাই সাইন আই টু পেলাম। এখন যদি আমি উল্টে দিই, এটাকে উল্টে দিলাম, এই জিনিসটাকে পুরো উল্টে দিলাম, তাহলে মিউ সমান আমি কি পাচ্ছি, সাইন আই টু বাই সাইন আর টু। তাহলে মিউ সমান আমি পাচ্ছি সাইন আই টু বাই সাইন আর টু। তাহলে প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ যদি হয়ে থাকে, আমি সেটা লিখতে পারো আপাতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইন। ঠিক আছে, সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান। আর একটাকে লিখতে পারি সাইন আই টু বাই সাইন আর টু, যেটা আমি এখানে দেখালাম। ঠিক আছে, মিউ সমান ঘুরিয়ে ফিরে এলো আমার কি, সাইন আই টু বাই সাইন আর টু, যেটা আমি দেখালাম এখানে। ঠিক আছে, এ আমি পেলাম। তাহলে এখানে আমি পাচ্ছি সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান সমান সাইন আই টু বাই সাইন আর টু। তাহলে সেটাই লিখেছি, সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান সমান সাইন আই টু বাই সাইন আর টু লিখলাম। এখন দেখো ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আই ওয়ান আর আই টু দুটো কি সমান, তাহলে এই যে আই ওয়ান আর আই টু দুটো কীভাবে সমান হবে, তাহলে আই ওয়ানের জায়গায় আমি কি বসাবো, আই টুর জায়গায় বসাবো, আমি আই ওয়ান বসিয়ে দিতে পারি, কারণ আই ওয়ান আই টু সমান। তাহলে আই ওয়ানের জায়গায় আমি আই ওয়ান লিখলাম, আই টুর জায়গায় আই ওয়ান বসিয়ে দিলাম। তাহলে সাইন আই ওয়ান কেটে বাড়ি চলে গেল। তাহলে উপরে কি থাকলো 1, উপরে কি থাকলো 1। তাহলে 1 বাই সাইন আর ওয়ান সমান 1 বাই সাইন আর টু আমি পাচ্ছি। তাহলে এখান থেকে আমি কি করে পাচ্ছি, সাইন আর ওয়ান সমান সাইন আর টু। তাহলে সাইন সাইন চলে যাচ্ছে, থাকছে কি আর ওয়ান সমান আর টু। তাহলে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আই ওয়ান আই টু সমান হচ্ছে, আই ওয়ান আই টু যখন সমান হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আর ওয়ান আর টুটাও সমান হচ্ছে। অর্থাৎ ন্যূনতম চ্যুতি যদি হয়ে থাকে এ আই ওয়ান আর এ আই টু, অর্থাৎ আপাতন কোণ নির্গমন কোণ কি সমান হতে হয়, ন্যূনতম চ্যুতির শর্ত। এখন দেখছি যে আই ওয়ান আই টু যদি সমান হয়ে যায়, এই আর ওয়ানটা আর আর টুটা প্রিজমের মধ্যে যে আর ওয়ান আর আর টু এই দুটো কি হচ্ছে, সমান হচ্ছে, সেটা আমরা এখানে দেখলাম, আই ওয়ান আর টু সমান হচ্ছে। এখন দেখো ত্রিভুজ এ কিউ আর, এই ত্রিভুজটার এ কিউ আর কোণ, ত্রিভুজের কিউ আর কিউ আর, এই যে ত্রিভুজটার কোণ এ কিউ আর, এই কোণটা আমি পাবো কীভাবে, এই যে কোণটা, এই যে কিউ কোণটা, এই কিউ কোণটা আমি পাবো কীভাবে, এই কিউ কোণটা আমি পাবো কীভাবে, এ কিউ আর এই কোণটার
এই ত্রিভুজটার এ কিউ আর যে কোনটা, এই কোনটা পাবো কীভাবে? ঠিক আছে, আমি কি করতে পারি, এ কিউ ও থেকে ও কিউ আর যদি আমি বাদ দিয়ে দিই, এ কিউ ও থেকে ও কিউ আর এই কোনটা যদি বাদ দিই তাহলে আমি পুরো কোনটা পেয়ে যাবো, ঠিক কিনা? এ কিউ ও টোটাল এই কোনটা, ঠিক আছে, টোটাল এই কোনটা থেকে আমি কি করব, ও কিউ আর অর্থাৎ এই যে কোনটা বাদ দিয়ে দিই তাহলে কি পাবো, আমি এ কিউ আর কোনটা পেয়ে যাবো। তাহলে টোটাল এ কিউ ও এই কোনটা কত, 90 ডিগ্রি, কারণ কি এটা হচ্ছে অভিলম্ব যদি হয় তাহলে এ কিউ ও এ কিউ ও এই কোনটা কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এই কোনটা যদি 90 ডিগ্রি, তাহলে এ কিউ ও থেকে আমি ও কিউ আর যদি বাদ দিয়ে দিই তাহলে এ কিউ আর কোনটা পেয়ে যাবো, এ কিউ ও কোনটা কত, 90 ডিগ্রি, ও কিউ আর কোনটা কত, R1, তাহলে 90 ডিগ্রি মাইনাস R1 করে দেবো, তাহলে এই কোনটা আমি পেয়ে যাচ্ছি, এ কিউ আর কোনটা পেয়ে যাচ্ছি। আবার দেখো এ আর কিউ এই কোনটা কত হবে, কোন এ আর কিউ অর্থাৎ এই যে কোনটা, এই কোনটা পেতে গেলে আমাকে কি করতে হবে, এই কোনটা পেতে গেলে আমি কি করতে পারি, এ আর ও এই কোনটা থেকে আমি কি করব, ও আর কিউ বাদ দিয়ে দেবো, এই কোনটা বাদ দিয়ে দেবো। টোটাল এই কোনটা থেকে আমি কি করব, এই কোনটা যদি বাদ দিয়ে দিই তাহলে এই কোনটা পেয়ে যাব। এ আর ও থেকে আমি কি করব, ও আর কিউ এই কোনটা বাদ দিয়ে দেবো। টোটাল আমার কোন এটা, এই কোনটা থেকে আমি যদি এই কোনটা বাদ দিয়ে দিই তাহলে এই কোনটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে এ আর ও থেকে ও আর কিউ বাদ দিয়ে দেবো। তাহলে এ আর ও কোনটা কত, 90 ডিগ্রি, কারণ কি এটা হচ্ছে অভিলম্ব। তাহলে এ আর কোনটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস R2 করবো আমি, তাহলে সেটা এখানে লিখেছি যে কোন এ কিউ আর সমান হচ্ছে কোন এ কিউ ও মাইনাস ও কিউ আর, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস R1, আর এ আর কিউ যেটা সেটা আমি কি করছি, এ আর ও মাইনাস ও আর কিউ 90 ডিগ্রি মাইনাস R2 পাচ্ছি। ঠিক আছে, এখন দেখো এখানে আমি কি পেয়েছি, R1 আর R2 সমান, তাহলে এই R2 জায়গায় আমি কি বসাতে পারি, R1 বসাতে পারি। তাহলে এটাও 90 ডিগ্রি মাইনাস R1, এটাও কি আছে 90 ডিগ্রি মাইনাস R1 আমি পাচ্ছি, কারণ কি R1 R2 সমান। তাহলে এ কিউ আর আর এ আর কিউ সমান হয়ে যাচ্ছে, এ কিউ আর আর এ আর কিউ, কারণ কি এটাও 90 ডিগ্রি মাইনাস 1, এটাও কি 90 ডিগ্রি মাইনাস R1 হয়ে যাচ্ছে। কেন R1 হয়ে যাচ্ছে, R1 R2 আমি সমান এখানে দেখলাম। তাহলে এই দুটো কোণ সমান হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রে, এই যে ত্রিভুজ যেটা এ কিউ আর এই ত্রিভুজের এ কিউ আর আর এ আর কিউ এই দুটো কোণ যদি সমান, তাহলে একটা ত্রিভুজের দুটি কোণ যদি সমান হয় সেটা কি ত্রিভুজ হয়, সেটা অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ হবে। একটা ত্রিভুজে যদি দুটি কোণ সমান হয় সেটা কি হবে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে এ কিউ আর যে ত্রিভুজটা সেটা কি হচ্ছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। এবার সমদ্বিবাহু যদি ত্রিভুজ হয়ে যায় আমি কি লিখতে পারি, এ কিউ সমান এ আর। তাহলে এখানে এ কিউ আর এই ত্রিভুজটার এ কিউ আর আর এ আর কিউ এই দুটো কোণ সমান, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ হচ্ছে গিয়ে সমান। এই দুটো কোণ যদি সমান হয়ে যায় তাহলে কি হবে, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেলে এই বাহুটা আর এই বাহুটা কি হবে, সমান হবে। এ কিউ আর এ আর কি হবে, সমান হবে, সেটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, এখন দেখো যে রশ্মিটা ন্যূনতম হচ্ছে, চ্যুতিকোণ যখন ন্যূনতম হচ্ছে তখন ক্ষেত্রে রশ্মিটা কি হচ্ছে, প্রিজমের শীর্ষবিন্দু এ থেকে রশ্মির আপাতন বিন্দু কিউ এবং নির্গমন বিন্দু আর এর দূরত্ব হচ্ছে সমান। তাহলে দেখো ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে এই যে রশ্মিটা কিউ বিন্দুতে এসেছিল, তারপরে কি প্রিজমে থেকে যখন বেরোচ্ছে তখন আর বিন্দু থেকে বেরোচ্ছিল। এখন দেখো এ কিউ আর এ আর হচ্ছে সমান, অর্থাৎ আপাতিত হচ্ছে যখন এ থেকে যে দূরত্ব এখান থেকে যখন বেরিয়ে যাচ্ছে তখন এ থেকে যে দূরত্বটা কি হচ্ছে, সমান হচ্ছে, কারণ এ কিউ আর এ আর সমান। তাহলে ন্যূনতম চ্যুতি যখন হচ্ছে রশ্মি, সেক্ষেত্রে যে বিন্দুতে আপতিত হচ্ছে প্রতিসারক কোণ থেকে, মানে এ থেকে তোমার হচ্ছে কি এ থেকে যে দূরত্ব আর যখন প্রিজম থেকে বেরিয়ে যাচ্ছে এ থেকে যে দূরত্ব, এই দুটো কি হচ্ছে, সমান হচ্ছে। ঠিক আছে, এই দুটো হচ্ছে সমান, অর্থাৎ রশ্মিটা কি হচ্ছে, সমানভাবে এইভাবে চলে যাচ্ছে, এটাই এখানে বলা হয়েছে। রশ্মির গতিপথটা হচ্ছে প্রতিসম, অর্থাৎ বেঁকে যায় না। ঠিক আছে, অর্থাৎ এবিসি প্রিজমটা যেটা আমরা নিয়েছিলাম, দেখা যাচ্ছে যে বিন্দুতে আপতিত হচ্ছে এ থেকে যে দূরত্ব আর যখন যেখান থেকে বেরিয়ে যাচ্ছে এ থেকে যে দূরত্বটা সমান, অর্থাৎ রশ্মির গতিপথটা হচ্ছে প্রতিসম। যে পথে গিয়েছে এখান থেকে যে দূরত্বটা একই দূরত্বে কি হবে, সেখান থেকে বেরিয়ে যাবে, এখান থেকে এটা দূরত্বে বেরিয়ে গেছে, সেটাই এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এখন যদি ধরে নিই যে প্রিজম যেটা আমরা নিয়েছিলাম, এবিসি প্রিজম যেটা আমরা নিয়েছিলাম, সেই প্রিজমটা যদি হচ্ছে গিয়ে সমদ্বিবাহু যদি হয়ে থাকে, এবি সমান এসি যদি হয়ে থাকে, এবি সমান এসি যদি হয়ে থাকে,
যে প্রিজমটা আমরা নিয়েছি, এ বি সি যে প্রিজমটা নিয়েছি, এ বি বাহু আর এসি বাহু, এই যে প্রতিস্থাপক দুটো আছে তল, এ বি আর এসি, এই দুটো যদি কি হয় সমান হয়ে যায়, এ বি আর এসি যদি সমান হয়ে যায় তাহলে কি হবে, এ বি এসি যদি সমান হয়ে যায় আর এ কিউ আর এ আর আমরা সমান পেলাম, এখন আমি কি করছি এ কিউ বাই এ বি করছি আর এ আর বাই এসি করছি। দেখো এই দুটো অনুপাত কি হবে, সবসময় সমান হবে, এই দুটো অনুপাত সবসময় সমান হবে, যেহেতু এ বি আর এসি সমান, এ কিউ আর এ আর হচ্ছে সমান, এ বি আর এসি আমি ধরে নিচ্ছি প্রিজমটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু যদি ত্রিভুজ হয়ে যায় এ বি আর এসি কি হবে সমান হবে, আবার এ কিউ এ আর কি হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি সমান হয়েছে, পেয়েছি আমরা এ কিউ এ আর হচ্ছে সমান পেয়েছি। তাহলে আমি কি করছি এ কিউ বাই এ বি করছি, এ আর বাই এসি করছি, এই দুটো অনুপাত কি হবে সমান হবে, অর্থাৎ এই দুটো যদি অনুপাত সমান হয় তাহলে অবশ্যই এখানে এ কিউ বাই এ বি আর এ আর বাই এসি এই দুটো অনুপাত যদি সমান হয় তাহলে এই যে সরলরেখা যেটা আমরা পাবো এখানে এখানে এই দূরত্বটা কি হবে সমান হবে, আর এই যে এখানে বিন্দু দুটো এই যে সরলরেখা আর এই সরলরেখাটা অবশ্যই সমান হবে, এটা হচ্ছে জ্যামিতি। এ কিউ বাই এ বি আর এ আর বাই এসি যদি সমান হয়ে যায়, অর্থাৎ তাদের অনুপাত দুটো যদি সমান হয়ে যায়, এই বিন্দুটা যোগ করলে যে সরলরেখা আমি পাবো, অর্থাৎ দুটো অনুপাত, আর এখানে যে সরলরেখা যেটা আমরা পাবো সেই সরলরেখা দুটো অবশ্যই কি হবে সমান্তরাল হবে, ঠিক আছে, সেটা এখানে বলা আছে, অর্থাৎ কিউ আর রো সরলরেখা বিসি এর সমান্তরাল, সেটা এখানে বলা হয়েছে। তাহলে এখান থেকে কি হয় পাচ্ছি আমরা, সমদ্বিবাহু প্রিজমের ক্ষেত্রে চ্যুতি যখন ন্যূনতম হয় প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথটা, তখন প্রিজমের ভূমির কি হচ্ছে সমান্তরাল হয়, ভূমির সমান্তরাল অর্থাৎ বিসি এর সমান্তরাল এখানে বলা আছে, ঠিক আছে। কিউ আর সরলরেখাটা কি ছিল, প্রিজমের গতিপথ, কিউ আর প্রিজমের মধ্যে দিয়ে কিউ আর যে সরলরেখা সেটা প্রিজমের গতিপথ, বিসিটা হচ্ছে ভূমি। তাহলে যদি ন্যূনতম চ্যুতি ঘটে সেই ক্ষেত্রে কি হচ্ছে সমদ্বিবাহু প্রিজমের ক্ষেত্রে প্রিজমের মধ্যে দিয়ে যে রশ্মি গতিপথটা সেটা হচ্ছে কিউ আর পথে, সেই কিউ আর পথে যে সরলরেখা যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ভূমির সমান্তরাল। এর যে জিনিস সেটা যদি সমদ্বিবাহু ত্রিভুজের বদলে আমি সমবাহু ত্রিভুজে নিতাম সেই ক্ষেত্রে কিন্তু আমরা একই দেখতে পাই। এবার দেখো এ বি তলে প্রতিসরণের জন্য যে রশ্মির চ্যুতিটা কত ডেল্টা ওয়ান ধরলাম, সেটা কি লিখবো আই ওয়ান মাইনাস আর ওয়ান, ঠিক আছে। এ বি তলে প্রতিসরণের জন্য রশ্মির চ্যুতি কত ডেল্টা ওয়ান ধরুন হচ্ছে আই ওয়ান মাইনাস আর ওয়ান, আই ওয়ান মাইনাস আর ওয়ান কেন লিখবো, কারণ রশ্মিটা কি হয়েছিল এ বি তলে প্রতিসরিত হয়েছিল, তো সেক্ষেত্রে কি হয়েছিল রশ্মিটা বায়ু থেকে প্রিজমের মধ্যে প্রবেশ করেছে, তাহলে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে প্রবেশ করে সেক্ষেত্রে রশ্মির চ্যুতি যেটা আমরা দেখেছিলাম আগে প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম, সেই ক্ষেত্রে চ্যুতি যেটা হয় আই ওয়ান মাইনাস আর ওয়ান, আই ওয়ান মাইনাস আর ওয়ান, এখানেও সেই ক্ষেত্রে কি লিখেছি আই ওয়ান মাইনাস আর ওয়ান লিখেছি। তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন রশ্মি যাচ্ছে প্রতিসরণের দরুন চ্যুতি কত হয় আই ওয়ান মাইনাস আর ওয়ান, আপাতন কোণ থেকে প্রতিসরণ কোণটা বাদ দিয়ে আমরা সেই ক্ষেত্রে রশ্মি চ্যুতি করেছিলাম। এখন দেখো এসি তলে প্রতিসরণের জন্য রশ্মি চ্যুতি ডেল্টা টু সমান কি লিখবো আই টু মাইনাস আর টু লিখবো, আই টু মাইনাস আর টু, সেটাও আমরা করেছিলাম দেখবে প্রথম যে ক্লাসে আলোক রশ্মির চ্যুতি ঘন থেকে লঘুতে আর লঘু থেকে ঘনতে গেলে সেক্ষেত্রে চ্যুতি কিরকম হয় সেই জিনিসটা আমরা দেখেছিলাম, সেটা একবার দেখে নিও। এ বি তলে প্রতিসরণের জন্য রশ্মির চ্যুতি ডেল্টা ওয়ান সমান হচ্ছে আই ওয়ান মাইনাস আর ওয়ান করবো আমি, এসি তলে প্রতিসরণের জন্য রশ্মির চ্যুতি আই টু মাইনাস আর টু করবো আমি। এই যে এ বি তল আলোক রশ্মি এসেছে, এসে আসার পর প্রতিসরণের পর এইদিকে চলে গেছে, ঠিক আছে, যাওয়ার কথা ছিল এদিক বরাবর, তাহলে চ্যুতি কতটা এইদিকে যাচ্ছিল কিন্তু গিয়েছে এদিক বরাবর, তাহলে এই যে কোণটা এই কোণটা কি লিখবো আমি টোটাল কোণটা কত আমি লিখতে পারি এর বিপরীত কোণ আই ওয়ান মাইনাস আর ওয়ান করবো আমি, তাহলে এই কোণটা পেয়ে যাবে, এটা হচ্ছে চ্যুতি। আবার দেখো এই রশ্মিটা এদিকে চলে গেছে, এদিকে পিছন দিকে বাড়াও, যাওয়ার কথা ছিল কোন দিকে এই সোজা বরাবর, এই সোজা বরাবর যাওয়ার কথা ছিল, গিয়েছে কোন দিক বরাবর এই দিক বরাবর, তাহলে এই চ্যুতিটা আমাকে বের করতে হবে, যাওয়ার কথা ছিল এই সোজা বরাবর, তাহলে এই কোণটা আমাকে বের করতে হবে, ঠিক তো, সোজা এদিক বরাবর যাওয়ার কথা ছিল কিন্তু গিয়েছে এদিক বরাবর, টোটাল কোণটা থেকে আমি যদি আই টুটা বাদ দিয়ে দিই, আই টু থেকে আমি যদি এটা বাদ দিয়ে দিই তাহলে কি হবে আমি এই কোণটা পেয়ে যাব, ঠিক আছে, এই সোজা যাওয়ার কথা ছিল যাচ্ছে কোন দিক বরাবর এদিক বরাবর, তাহলে এই কোণটা কত আই টু মাইনাস আর টু করবো আমি। তাহলে এ বি তাহলে চ্যুতি ডেল্টা ওয়ান এই যে কোণটা সেটা আমি কি করছি আই ওয়ান মাইনাস আর ওয়ান করছি, এখানে আই টু মাইনাস আর টু করছি, যেটা হবে এই কোণটা হবে, ঠিক আছে। তাহলে এখানে দুটো চ্যুতি আমি পাচ্ছি, একটা হচ্ছে আই ওয়ান মাইনাস আর ওয়ান আর একটা হচ্ছে আই টু মাইনাস আর টু। এখন যখন ন্যূনতম চ্যুতি যখন হয় প্রিজমের মধ্যে দিয়ে ন্যূনতম চ্যুতি, সেক্ষেত্রে হচ্ছে আই ওয়ান সমান আই টু আর ওয়ান সমান আমি আর টু পাচ্ছি, তাহলে ডেল্টা ওয়ান সমান হচ্ছে আই ওয়ান মাইনাস আর ওয়ান লিখলাম আমি,
ডেল্টা টু এর ক্ষেত্রে I2 মাইনাস R1 লিখছি আমি। তাহলে ডেল্টা ওয়ান সমান আমি I1 মাইনাস R1, ডেল্টা সমান হচ্ছে I2 মাইনাস R2 লিখছি। এখন দেখো I2 আর I1 সমান, তাহলে এখানে I1 লিখে দিলাম I2 এর জায়গায়, R1 R2 সমান, তাহলে R2 এর জায়গায় আমি R1 লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এইটাও I1 মাইনাস R1, এটা হচ্ছে I1 মাইনাস R1। তাহলে ডেল্টা ওয়ান আর ডেল্টা টু এই দুটো কি হচ্ছে, সমান হয়ে যাচ্ছে। তাহলে এবি তলে প্রতিসরণের জন্য রশ্মির যে চ্যুতি হয়েছে সেটা ডেল্টা ওয়ান, এসি তলে প্রতিসরণের জন্য চ্যুতি হচ্ছে ডেল্টা টু। এই দুটো কি করছে, আমি যোগ করে দিচ্ছি, সরি, এই দুটো কি হচ্ছে, সমান হচ্ছে, ডেল্টা ওয়ান আর ডেল্টা টু সমান হয়ে যাচ্ছে। এখন দেখো রশ্মিটার যে ন্যূনতম চ্যুতি ঘটেছে সেই চ্যুতিটাই যে দেখো ডেল্টা ওয়ান যেটা দেখানো হয়েছে। ঠিক আছে, এই যে দেখো রশ্মিটাকে আমি কি করেছি, এই পথে এসেছিল, আসার পর প্রিজমের মধ্যে দিয়ে এই পথে গিয়েছে, এখান থেকে গেছে এই পথে গিয়েছে। তাহলে চ্যুতিটা যাওয়ার কথা ছিল রশ্মিটার এই সোজা বরাবর, গিয়েছে কোন দিক বরাবর, এদিক বরাবর। তাহলে এই দুটো রশ্মির মধ্যে চ্যুতি এই কোণটা আমরা দেখেছিলাম ডেল্টা এম, সেটা লিখেছি। আবার দেখো প্রথম এবি তলে যেটা, সেটার জন্য চ্যুতি হয়েছে এই কোণটা ডেল্টা ওয়ান, এর এই তলে কি হয়েছে ডেল্টা টু। এখন দেখো ত্রিভুজের একটা ধর্ম থাকে যে এই কোণটা প্লাস এই কোণটা মিলে এই কোণটা তৈরি হয়। ঠিক আছে, এই যে ডেল্টা ওয়ান এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ মিলে কি হচ্ছে, এই কোণটা তৈরি হয়, এই দুটো কোণ মিলে এই কোণটা তৈরি হয়, অর্থাৎ ডেল্টা এম সমান হচ্ছে ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু। তো এখানে বলতে যাচ্ছে যে প্রিজমের ন্যূনতম চ্যুতির অবস্থানে মোট চ্যুতি দুটি কি হয়েছে, প্রতিসারক তলের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যায়। প্রতিসারক যে তল, এই তলে এই তলে কি হচ্ছে, সমানভাবে ভাগ হয়েছে। মোট চ্যুতি এখানে কোনটা, ন্যূনতম যে চ্যুতি এই দিক বরাবর রশ্মিটা যাওয়ার কথা ছিল, গিয়েছে কোন দিক বরাবর, এদিক বরাবর, দুটো রশ্মিকে পেছন দিকে বাড়ালে এই জায়গায় মিট করছে। ঠিক আছে, এই জায়গায় মিট করছে, তাহলে এই যে কোণটা এটা হচ্ছে চ্যুতি কোণ। এই কোণটা দেখা যাচ্ছে যে এই দুটো কোণের সমষ্টি। আমরা আবার চ্যুতি বের করলাম, এবি তলে চ্যুতি হচ্ছে ডেল্টা ওয়ান, এটা বের করেছি, আর হচ্ছে তোমার এসি তলে চ্যুতি হচ্ছে এটা ডেল্টা টু বের করেছি। এখন দেখো ত্রিভুজের ধর্ম অনুসারে এই যে ডেল্টা এমটা কি হবে, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি হবে, এই দুটো কোণের সমষ্টি হবে। তাহলে বলা যাচ্ছে যে প্রিজমের ন্যূনতম চ্যুতির অবস্থানে মোট চ্যুতি দুটি প্রতিসারক তলের মধ্যে কি হচ্ছে, সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ডেল্টা ওয়ান ডেল্টা টু সমান হয়ে গেছে, তাহলে দুটি তলের মধ্যে কি হচ্ছে, সমান ভাগে ভাগ হয়ে গেছে, অর্থাৎ ডেল্টা এম সমান হচ্ছে ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু। এই দুটো আবার কি সমান, তাহলে দুটো তলের মধ্যে কি হচ্ছে, সমান ভাগে ভাগ হয়ে গেছে। এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে প্রতিসারাঙ্ক এবং ন্যূনতম চ্যুতিকোণ। তাহলে প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির চ্যুতিকোণ যেটা ডেল্টা সমান হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ আমরা পেয়েছি। প্রিজমের কোণ এ সমান আমরা R1 প্লাস R2 পেয়েছি। ন্যূনতম চ্যুতি যখন ঘটছে তখন আপতন কোণ আর নির্গমন কোণ হচ্ছে সমান হচ্ছে। আবার যখন আপাতন কোণ আর নির্গমন কোণ সমান হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি R1 R2 কোণটাও কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে ন্যূনতম চ্যুতিকোণ ডেল্টা এম সমান কি I1 প্লাস I1 মাইনাস এ। কেন করলাম, কারণ এই যে I2টা কি হয়েছে I1 এর সমান, তার জন্য কি করে I1 করে দিয়েছি। ঠিক আছে, I2 এর জায়গায় I1 বসিয়ে দিলাম, তাহলে মাইনাস এ পেয়ে যাচ্ছি। তাহলে এখানে I1 প্লাস I2 মাইনাস এ, তাহলে 2I1 মাইনাস এ। এখান থেকে আমি কি করছি, I1 এর মানটা বের করছি। I1 সমান আমি কি পাচ্ছি, এ প্লাস ডেল্টা এম বাই টু পাচ্ছি। এখান থেকে এটা এদিকে গেল, ডান দিকে চলে গেলো ডেল্টা এম প্লাস এ, আর নিচে কি হচ্ছে, দুইটা চলে যাচ্ছে। তাহলে I1 এর মান, আপাতন কোণের মান এ প্লাস ডেল্টা এম বাই টু। তাহলে ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে ডেল্টা এম সমান হচ্ছে I1 প্লাস I1 মাইনাস এ। এখানে I2 এর জায়গায় I1 বসিয়ে দিলাম, কারণ কি ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আপতন কোণ নির্গমন কোণটা সমান হয়। তাহলে I2 এর জায়গায় I1 আমি বসিয়ে দিয়েছি, এই I2 এর জায়গায় I1টা আমি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে I1টা পেয়ে যাচ্ছি। আবার দেখো এ সমান কি R1 প্লাস R2, R1 প্লাস R2, আবার R1 সমান, তাহলে এইটা আমি কি করব, বসিয়ে দিলাম R1 প্লাস R1, তাহলে 2R1। তাহলে এখান থেকে R1 সমান আমি কি পাচ্ছি, a বাই টু। R1 সমান পাচ্ছি আমি a বাই টু। I1 সমান আমি পেলে a প্লাস ডেল্টা এম বাই টু, R1 সমান হচ্ছে a বাই টু। এবং প্রতিসারাঙ্ক মিউ সমান আপাতন কোণের সাইন, প্রতিসারণ কোণের সাইন, সাইন I1 বাই সাইন R1 আমি লিখছি। তাহলে I1 এর জায়গায় আমি কি বসাবো, a প্লাস ডেল্টা এম বাই টু, R1 এর জায়গায় a বাই টু। ঠিক আছে, I1 এর জায়গায় a প্লাস ডেল্টা এম বাই টু, R1 এর জায়গায় a বাই টু। তাহলে মিউ সমান আমি পাচ্ছি সাইন a প্লাস ডেল্টা এম বাই টু আর সাইন a বাই টু। তাহলে এটাই হচ্ছে কি তোমার প্রতিসারাঙ্ক। ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি কি হচ্ছে, প্রিজমের যে প্রতিসারাঙ্ক মিউ সমান হচ্ছে সাইন a প্লাস ডেল্টা এম বাই টু। তাহলে আমরা দেখতে পাচ্ছি ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে যে প্রতিসারাঙ্ক অর্থাৎ
তোমার হচ্ছে প্রিজমের যে প্রতিসরাঙ্ক, সেক্ষেত্রে মিউ সমান আমি পাচ্ছি সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু বাই সাইন এ বাই টু। এটা হচ্ছে প্রিজমের প্রতিসরাঙ্ক, ডেল্টা এমটা হচ্ছে ন্যূনতম চ্যুতি। ঠিক আছে, এই আমি সূত্রটা পেলাম। এক্ষেত্রে বেশিরভাগ কি হবে, অঙ্কগুলো আসে এই সূত্র থেকে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পাতলা প্রিজম। পাতলা প্রিজম তাকে বলবো যে প্রিজমের প্রতিসারক কোণের মানটা হচ্ছে 10 ডিগ্রি বেশি হবে না, সেটা হবে পাতলা প্রিজম। প্রতিসারক কোণের মানটা কি হবে, 10 ডিগ্রির বেশি যদি না হয় সেটাকে আমরা পাতলা প্রিজম বলবো। তো এখানে আমরা একটা পাতলা প্রিজম নিয়েছি, এ বি সি, এ বি সি একটা পাতলা প্রিজম নিয়েছি। এবার একটা আলোকরশ্মিকে প্রায় কি আছে লম্বভাবে আপতিত করেছি। ছবিতে একটু অন্যভাবে মনে হচ্ছে যে এখানে তো লম্বভাবে আপতিত হয়নি, তো আমি করেছি প্রায় নিয়ারলি লম্বভাবে। ঠিক আছে, খুবই ক্ষুদ্র কোণে আপতিত হয়েছে, প্রায় অবিলম্বে ঘেঁষে এরকমভাবে প্রবেশ করেছে। I1টা যদি খুবই ঘেঁষে প্রবেশ করে, I1 এর মানটা যদি খুবই ক্ষুদ্র হয়, এখানে R1 এর মানটাও কি হবে, খুবই ক্ষুদ্র হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে R1 এর মানটা যদি ক্ষুদ্র হয়, সেই ক্ষেত্রে I1 I2 R1 যদি খুবই ক্ষুদ্র হয়, সেই ক্ষেত্রে R2 I2 এই যে দুটো কোণ, এই দুটো কোণও কি হবে, খুবই ক্ষুদ্র হবে। তাহলে এখানে আমি একটা পাতলা প্রিজম নিয়েছি, যে পাতলা প্রিজমের তাকে বলছি আমরা যার কোণ হচ্ছে 10 ডিগ্রির বেশি নয়। যার কোণ অর্থাৎ প্রিজমের কোণ বা প্রতিসারক কোণ, সেই কোণটা কত, 10 ডিগ্রির বেশি হবে না, সেটাকে পাতলা প্রিজম বলছি। এ একটা পাতলা প্রিজম নিয়েছি, এবিসি, এবিসি আমি পাতলা প্রিজম নিয়েছি। এই যে পাতলা প্রিজমের ক্ষেত্রে একটা আলোক রশ্মি পি কিউ প্রবেশ করেছে, প্রিজমের মধ্যে দিয়ে কিউআর পথে গিয়েছে, প্রিজম থেকে আরএস পথে নির্গত হয়ে গেছে। এখানে যে আপতন কোণটা সেটা হচ্ছে একেবারে খুবই ক্ষুদ্র। ঠিক আছে, নিয়ারলি কি হয়েছে, কাছাকাছি অভিলম্ব বরাবর ঘেঁষে প্রবেশ করেছে, অভিলম্ব এটা ঘেঁষে প্রবেশ করেছে। ঠিক আছে, তাহলে আয়ের মানটা খুবই ক্ষুদ্র হবে। আয়ের মান যদি খুবই ক্ষুদ্র হয়, R1 এর মানটাও দেখা যাবে খুবই ক্ষুদ্র হবে। I1 R1 যদি খুবই ক্ষুদ্র হয়ে যায়, তাহলে R2 I2 এটাও কি হবে, খুবই ক্ষুদ্র হবে। তো আমরা তাহলে মিউ সমান আমরা কি লিখবো, প্রিজমের যে প্রতিসরাঙ্ক মিউ সমান হচ্ছে সাইন I1 বাই সাইন R1, আপাতন কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইন। তাহলে মিউ সমান সাইন I1 বাই সাইন R1। এটা সমান আমি I1 বাই R1 লিখেছি। কেন I1 বাই R1 লিখলাম, R1 লিখলাম, দেখো আমরা একটা সূত্র জানি, সাইন থিটা সমান হচ্ছে থিটা মাইনাস থিটা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস থিটা টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস থিটা টু দি 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট দেখে চলতে পারবো। তো সাইনটাকে ভাঙলে আমি এরকম পাবো। ঠিক আছে, এখন দেখো যদি থিটাটা খুব ক্ষুদ্র হয়ে যায়, থিটাটা যদি খুবই ক্ষুদ্র হয়ে যায়, তাহলে সাইন থিটাকে আমি লিখতে পারবো শুধুমাত্র থিটা। থিটা যদি খুবই ক্ষুদ্র হয়ে যায়, সাইন থিটার সমান আমি লিখতে পারবো থিটা। কারণ কি, থিটার মান যদি ধরো 0.25 হয়, তার 0.25 কিউব, 0.25 কিউব করো, তাকে আবার 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 দিয়ে ভাগ করো, তাহলে আরও ক্ষুদ্র হয়ে যাবে। এটা কি হবে, 0.25 এর 5 আছে, তাহলে পাওয়ার করলে আরও ক্ষুদ্র, একে ভাগ করলে আরও ক্ষুদ্র, তাহলে বাকি জিনিসগুলো কি হবে, নেগলেক্টেড করে দেবো। তাহলে সাইন থিটা সমান থিটা, অর্থাৎ থিটার মানটা যদি খুবই ক্ষুদ্র হয়ে যায়, সেক্ষেত্রে আমি সাইন থিটা সমান থিটা লিখবো। ঠিক আছে, সাইন থিটা সমান আমি থিটা লিখবো এখানে। তাহলে মিউ সমান হচ্ছে সাইন I1 বাই সাইন R1। তাহলে এখানে আমি কি লিখি, সাইন থিটার মানটা খুবই ক্ষুদ্র হওয়ার জন্য এখানে I1 বাই R1 আমি লিখবো, I1 বাই R1। তাহলে I1 সমান হচ্ছে মিউ R1, কারণ কি I1 সমান হচ্ছে R1টা এর সাথে গুণ হয়ে গেল, I1 সমান মিউ R1। আবার মিউ সমান কি সাইন I2 বাই সাইন R2 লিখেছিলাম আমি একবার আগে দিতে টপিকটায়, মিউ সমান সেটা আমি বলেও দিয়েছিলাম কিভাবে আসছে, মিউ সমান সাইন I2 বাই সাইন R2। ঠিক আছে, তাহলে এখানে I2 বাই R2 লিখবো আমি, কারণ কি I2 R2 এটাও ক্ষুদ্র হয়েছে, I1 এই ক্ষুদ্র হওয়ার জন্য R1টা ক্ষুদ্র হচ্ছে, I1 R1 ক্ষুদ্র হওয়ার জন্য R2 I1 I2 এটাও ক্ষুদ্র হয়েছে। তাহলে মিউ সমান সাইন I2 বাই সাইন R2, তাহলে I2 বাই R2 লিখলাম আমি। তাহলে I2 সমান কি হবে, মিউ R2 হবে, এটার সাথে গুণ হয়ে গেল, I2 সমান মিউ R2 করে দিলাম। এখন দেখো রশ্মির যে চ্যুতি, চ্যুতি সমান আমরা লিখি কি, ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, রশ্মির চ্যুতি যেটা তার সমীকরণ হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ। I1 এর জায়গায় আমি কত পেয়েছি, মিউ R1 পেয়েছি, মিউ R1 বসিয়ে দিলাম। I2 এর জায়গায় আমি কত পেয়েছি, মিউ R2 পেয়েছি, মিউ R2 লিখে দিলাম, মাইনাস এ করলাম। তাহলে মিউ সমান হচ্ছে গিয়ে কমন নিয়ে নিলাম, মিউ ইন্টু R1 প্লাস R2 মাইনাস এ, এটা আমি করে নিলাম। এখন দেখো প্রিজমের কোণ যেটা এ সমান কি হয়, R1 প্লাস R2 হয়, তাহলে মিউ কমন নিলে R1 প্লাস R2, R1 প্লাস R2 কত, এ পাচ্ছি, তাহলে মিউ এ মাইনাস এ পাচ্ছি, ডেল্টা সমান কি পাচ্ছি, মিউ মাইনাস 1 ইন্টু এ, অর্থাৎ মিউটা এটা কমন নিয়ে নিয়েছি, তাহলে মিউ মাইনাস 1 ইন্টু এ পাচ্ছি। তাহলে রশ্মি চ্যুতি যেটা পাতলা পেজের মধ্যে দিয়ে, ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, হচ্ছে সমীকরণ। এখন I1 সমান আমি পেয়েছি মিউ R1, I2 সমান পেয়েছি মিউ R2। ঠিক আছে, মিউ R1 প্লাস মিউ R2 পেয়েছি।
মিউ আর টু পেয়েছি বসিয়ে দিলাম, মিউ কমন নিলাম আর1 প্লাস আর2 মাইনাস এ, ঠিক আছে। এখন আর1 প্লাস আর2 এটা সমান কি এ, তাহলে মিউ এ মাইনাস এ পাচ্ছি, এ কমন নিলে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ পাচ্ছি, তাহলে রশ্মির চ্যুতি ডেল্টা সমান হচ্ছে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ আমি পাচ্ছি। তাহলে পাতলা প্রিজমের ক্ষেত্রে যে রশ্মির চ্যুতি সেটা হচ্ছে কি মিউ মাইনাস ওয়ান ইন্টু এ পাচ্ছি। তাহলে পি কিউ যে রশ্মিটা, এইখানে যে পি কিউ যে রশ্মিটা, এই যে রশ্মিটা প্রায় লম্ব হবে এই বিতলে, লম্বভাবে আপতিত হলে, প্রায় লম্বভাবে আপতিত হলে কোণটা খুবই ক্ষুদ্র হয়, তাহলে নিয়ারলি কত হবে, কাছাকাছি হচ্ছে জিরো, আর1 কি হবে, জিরো হবে। কোনটা লম্বভাবে আপতিত হলে I1 সমান আর1 সমান কত করবো আমি, জিরো করবো। তাহলে এ সমান কত হবে, আর1 প্লাস আর2, আর1 এর মানটা জিরো পেয়েছি আমি, তাহলে আর2। তাহলে পি কিউ যে রশ্মিটা, সেই রশ্মিটা যদি লম্বভাবে আপতিত হলে, লম্বভাবে আপতিত হলে I1 এর মানটা কত, জিরো হবে, আর1 এর মানটা কত হবে, জিরো হবে, আমরা জিরো পাবো, ঠিক আছে। এই যে রশ্মিটা যদি এইভাবে যায় তাহলে আপাতন কোণটা কত হবে, জিরো হবে, এই আর1 কোণটা কত হবে, সেক্ষেত্রে জিরো হবে, I1 জিরো হলে আর1টাও জিরো হবে। তাহলে সেক্ষেত্রে এ সমান আর1 প্লাস আর2, আর1 এর মানটা কত, জিরো, আর2টা আর2 রেখে দিলাম, তাহলে এখান থেকে এ সমান আমি আর2 পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে রশ্মির চ্যুতি ডেল্টা সমান হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ, I1 এর মানটা জিরো, I2টা মিউ আর2 সেটা আমরা পেয়েছি কোত্থেকে, I2 সমান হচ্ছে মিউ আর2, সেটা আমি পেয়েছি মাইনাস এ, তাহলে এখানে মিউ এ, আবার আর2 সমান আমি এ পেয়েছি সেটা বসালাম, তাহলে ডেল্টা সমান মিউ মাইনাস ওয়ান ইন্টু এ পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে রশ্মির চ্যুতি যেটা ডেল্টা সমান হচ্ছে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ পাচ্ছি। এই ক্ষেত্রে আমরা চ্যুতি কত পেয়েছিলাম, মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, লম্বভাবে আপতিত হচ্ছে সেই ক্ষেত্রে রশ্মির চ্যুতি আমরা কত পাচ্ছি, মিউ মাইনাস ওয়ান ইন্টু এ। তাহলে সুতরাং লম্ব বা প্রায় লম্ব আপতনের ক্ষেত্রে পাতলা প্রিজমের যে চ্যুতি সেটা হচ্ছে ডেল্টা সমান হচ্ছে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, ঠিক আছে। প্রিজম পাতলা প্রিজমের ক্ষেত্রে ডেল্টা সমান হচ্ছে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ আমি পাচ্ছি। তো এখানে এই জন্য বলা হচ্ছে পাতলা প্রিজমে প্রায় লম্ব আপতনের ক্ষেত্রে রশ্মি চ্যুতিকোণের মান, রশ্মি চ্যুতিকোণের মান কেবলমাত্র প্রিজমের প্রতিসারক কোণ এবং উপাদানের প্রতিসারাঙ্কের উপর নির্ভর করে, ঠিক আছে। উপাদান তোমার হচ্ছে প্রতিসারাঙ্ক আর হচ্ছে প্রতিসারক কোণের উপর নির্ভর করে, কিন্তু আপাতন কোণের উপর নির্ভর করে না। আপাতন কোণ ক্ষুদ্র হলে পাতলা প্রিজমের চ্যুতিকোণটাও কি ধ্রুবক থাকে, আপাতন কোণ ক্ষুদ্র হলে প্রিজমের চ্যুতিকোণটাও ধ্রুবক থাকছে, কেন ধ্রুবক থাকছে, মিউটাও কনস্ট্যান্ট একটা প্রিজমের ক্ষেত্রে, আর এটাও হচ্ছে একটা প্রিজমের ক্ষেত্রে কনস্ট্যান্ট, তাহলে ডেল্টাটাও কি হবে, কনস্ট্যান্ট হবে, সেটা এখানে বলা হচ্ছে, অর্থাৎ পাতলা প্রিজমের চ্যুতিকোণ যেটা সেটা ধ্রুবক থাকে। তাহলে এখানে যেটা বলা হলো যে যদি রশ্মিটা খুবই ক্ষুদ্র কোণ করে আপতিত হয়, মিউ এর মানটা সাইন I1/R1 লিখে দিলাম আমি, ঠিক আছে। এখান থেকে I1 সমান হচ্ছে মিউ আর1, আবার মিউ সমান কি সাইন I2/R2, এখান থেকে I2 সমান হচ্ছে মিউ আর2 পেলাম। রশ্মির চ্যুতি যেটা সমীকরণ I1 প্লাস I2 মাইনাস এ লিখলাম, I1 এর মান বসালাম, I2 এর মান বসালাম, মিউ কমন নিলাম, R1 প্লাস R2 মাইনাস এ, R1 প্লাস R2 সমান এ পাচ্ছি, এই যে, তাহলে এখানে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ ডেল্টার মান পেলাম মিউ মাইনাস ওয়ান ইন্টু এ। এখন যদি রশ্মিটা এই ভিতরে লম্বভাবে আপতিত হয়, লম্বভাবে আপতিত হলে I1 আর R1টা কি হবে, জিরো হয়ে যাবে, I1 আর R1টা কি হবে, জিরো হবে, তাহলে এ সমান কি হবে, R1 প্লাস R2, R1 এর মান জিরো, এ সমান কি পাবো, R2 পাবো। তাহলে রশ্মির চ্যুতি ডেল্টা সমান আমরা I1 প্লাস I2 মাইনাস এ জানি, I1 এর মান জিরো, I2 কত পেয়েছি, মিউ আর2 লিখে দিলাম, ঠিক আছে। এ সমান কি, এ লিখে দিলাম, মিউ আর2 জায়গায় আমি কি পাচ্ছি, এ পাচ্ছি, আর2 জায়গায় এ পাচ্ছি, তাহলে মিউ এ মাইনাস এ, তাহলে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, ডেল্টার মান কত পাচ্ছি, মিউ মাইনাস ওয়ান ইন্টু এ। এখন তাহলে সুতরাং লম্বভাবে আপতিত হোক বা প্রায় লম্ব আপতনের ক্ষেত্রে পাতলা প্রিজমের রশ্মির চ্যুতি ডেল্টা সমান হচ্ছে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ আমরা পাচ্ছি। এটাই বলা হচ্ছে যে পাতলা প্রিজমের প্রায় লম্বভাবে আপতনের ক্ষেত্রে রশ্মির চ্যুতিকোণের মান কেবলমাত্র প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্ক মিউ আর প্রতিসারক কোণের উপর নির্ভর করছে, আর যদি আপাতন কোণের মান উপর নির্ভর করছে না, আপাতন কোণ ক্ষুদ্র হলে পাতলা প্রিজমের চ্যুতিকোণটা কি হচ্ছে, ধ্রুবক থাকছে, এটা এখানে বলা হচ্ছে। তাহলে দুটো আমরা সূত্র পেলাম পাতলা প্রিজমের ক্ষেত্রে, আর একটা হচ্ছে এমনি সর্বনিম্ন চ্যুতির ক্ষেত্রে, ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে একটা সূত্র পেলাম, ঠিক আছে। এই দুটো অঙ্কর ক্ষেত্রে আমার খুব কাজে লাগবে।